পেনাল কোডে কোথাও বলা নাই, এটা কোনো অপরাধী হয়নি। এরকম একটা প্রশ্ন 2023 সালে আসছিল, পেনাল কোডের ভিতরে পড়বেন, দেখেন যে ভিক্ষুককে ভিক্ষা না দেওয়ার কারণে একটা লোক মারা গেছে, পরে তাহলে সে কোন অপরাধ করছে? সে কোনো অপরাধী করেনি, কারণ এর জন্য কোনো সাজা উল্লেখ নাই। যার সাজা নাই সেটা উল্লেখ নাই, অপরাধ নাই। পেনাল কোডে 220 ধারাতে সাজা উল্লেখ আছে, যে এই যে সরকারি কর্মকর্তার দায়িত্ব যখন থাকবে, সে দায়িত্বের অতিরিক্ত যখন করবে অথবা ক্ষমতার অপব্যবহার করবে, তখন সে অন্যায় করবে। এই যে এই কারণে তখন ওই ধারার বিরুদ্ধে, ওই ধারায় তার বিরুদ্ধে মামলা করা যাবে, আদালত করবে। এরপরে আসেন 54, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ জায়গা থেকে এবছর প্রশ্ন অবশ্যই আসবে, ইতিপূর্বেও আসছে, এবছর আসবে 100%। কি কারণে দেখেন, 54-এ আগে আমি মনে রাখতাম এভাবে, 54টা 54 ধারাটা, যে 54, 5 আর 9 যোগ করলে হয় কত? 11। এই সরি 9, 5 আর 4 9, তাহলে 9 শ্রেণী ব্যক্তিকে পুলিশ বিনা কারণে গ্রেপ্তার করতে পারে, এভাবে আমি মনে রাখতাম। কিন্তু এখন আর সেই সুযোগ নেই, নতুন আইনে 11 শ্রেণী চলে আসছে। 11 শ্রেণী, এটা একটু নোট নেন। 11 শ্রেণীর লোককে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে, মাস্ট বি আসবে। ইতিপূর্বে সালে প্রশ্ন দেখবেন লেখা আছে যে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে কয় শ্রেণী ব্যক্তিকে, এরপরে কোন ধারাতে আছে, এভাবেও আসছে। তো কয় শ্রেণীতে আসছে, যেহেতু আসছে, এবছরও আসবে যে কয় শ্রেণীর ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে, গ্রেপ্তার করতে পারবে। সংশোধনী লেখেন, ওই জায়গায় নোট করে নোট রাখেন। আবার আগামী ক্লাসে এসে বলবেন না কেউ যে না বইতে তো বললাম ভুল বইতে আছে, এটা বলবেন না, এখনই সংশোধন করে ফেলেন। হ্যাঁ, মূল বই করেন বা আপনার নোট খাতা করেন, সেই জায়গায় সব জায়গায় সংশোধন করে নেন। 11 শ্রেণী ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে, আগে ছিল 9 শ্রেণী। 9 শ্রেণীর মধ্যে দেখেন, মজার ব্যাপার হচ্ছে 9 শ্রেণীর মধ্যে বাকি যে প্রথম প্রকার হচ্ছে কগনিজেবল অফেন্স ছিল, এরপরে বাকি যে 8 শ্রেণী ছিল, 8 শ্রেণী হুবহু একই আছে। এখন চেঞ্জ হয়নি, শুধুমাত্র ওই প্রথম যে ইটা আছে কগনিজেবল অফেন্স, এই জায়গায় একটারে তিনটা বানাইছে, তিনটা বানাই ফেলছে। দেখেন কিভাবে, প্রথম হচ্ছে আগে ছিল যে যদি রিজনেবল কমপ্লেন্ট করা হয়, অথবা ক্রেডিবল ইনফরমেশন পায়, অথবা রিজনেবল সাসপিশন থাকে, যুক্তিসঙ্গত সন্দেহ থাকে, অর্থাৎ কি বলে যে যুক্তিসঙ্গত অভিযোগ দায়ের করা হয়, বিশ্বাসযোগ্য তথ্য আসে পুলিশের কাছে, অথবা যুক্তিসঙ্গত সন্দেহ হয়, তাহলে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে, এতটুকু ছিল। এখন চেঞ্জ করছে যে পুলিশের সামনে যদি কোনো কগনিজেবল অফেন্স ঘটে, পুলিশ দাঁড়ায় আছে, দেখলো যে একটা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়, এরকম একটা অপরাধ ঘটছে, তাহলে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে, কোনো বক্তব্য ছাড়াই তাকে সঙ্গে সঙ্গে আটক করতে পারবে, এ জায়গায় কোনো বক্তব্য দেওয়া হয়নি। দ্বিতীয় শ্রেণী এই জায়গায় বলা হচ্ছে যে 7 বছর পর্যন্ত জরিমানা সহ বা বাদে 7 বছর পর্যন্ত কারাদণ্ড আছে, এইরকম কোন অপরাধে যদি কোন কগনিজেবল অফেন্সের এই 3 শ্রেণীর প্রসঙ্গ আসে, 3 শ্রেণী কি, যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়েছে, অথবা থানায় মামলা দায়ের করা হয়েছে, অথবা কোনো ক্রেডিবল ইনফরমেশন পাওয়া গেছে, যে বিশ্বস্ত সূত্রে পাওয়া জানা গেছে যে এই তথ্যটা আছে যে এই অপরাধটা করতেছে বা করছে, অথবা সন্দেহ করা হচ্ছে, ওই যে বললাম ডাকাতি সন্দেহ করতেছে, বা এমন ভাবে ঘোরাফেরা করতেছে, দেখে বুঝছে যে এরা ওই ধরনের। দেখবেন মাঝে মাঝে গাড়িতে চলার সময় পুলিশ সবাইকে যে চেক করে না, ওই একজন ব্যক্তিকে যে বলে এই টোটো তোমার ব্যাগ বের করো, ব্যাগ বের করে দেখা যাচ্ছে ওর মধ্যে ইয়াবা পাওয়া গেছে, সবাইকে কিন্তু ধরে না, বা সবার প্রয়োজন হয় না। এগুলো হচ্ছে যে তারা ওই অঙ্গনে থাকতে থাকতে তারা বুঝে ফেলে যে অপরাধী কোন ধরনের ব্যক্তি অপরাধ করে। আপনিও যখন কোর্টে যাবেন, আপনিও দেখবেন যে এই ক্লায়েন্ট মিথ্যা কথা বলতেছে। এক আইনজীবী গল্প করলো যে সে দীর্ঘদিন মানে কোর্টে থাকার কারণে সে বুঝে গেছে তার একটা ক্লায়েন্ট আছে, এসে টাকা দেওয়া শুরু করে 1,000 টাকা দিয়ে। তো সেও চালক আছে, সে বলে যে যাও বাথরুমে যাও, গিয়ে তুমি প্যান্ট খুলে তুমি আন্ডারওয়্যার থেকে আরো 1,000 টাকা বের করো। আসলে নাকি সে বাথরুমে গিয়ে আবার আন্ডারওয়্যার থেকে আরো 1,000 টাকা বের করে, এবার মানে টাকা সব তার ভিতরে রাখে, ওই অল্প অল্প করে দেওয়া শুরু করে, যতক্ষণ পর্যন্ত আইনজীবী দেখে যে না মোটামুটি বোঝানো গেছে, কনভিন্স করা গেছে, তখন বলে ঠিক আছে স্যার যাচ্ছে। আর এর আগ পর্যন্ত সে টাকা বের করতে চায় না। এরকম এই যে অঙ্গনে থাকতে থাকতে আপনি যখন যাবেন, আপনি একটা সাক্ষীকে দেখবেন কোর্টে, দেখবেন যে এই সাক্ষী সাক্ষ্য দিচ্ছে, এই সাক্ষ্যটা সম্পূর্ণ মিথ্যা দিচ্ছে, মিথ্যা সাক্ষী দিলে বোঝা যায়, এবং সত্য সাক্ষী দিলে সেটাও আবেগ অনুভূতি অনেক ভিতর থেকে আসে, এগুলো দেখলেও বোঝা যায় যে ঘটনাটা সত্য। এগুলো হচ্ছে যে মানে যখন কোর্টে থাকবেন নিয়মিত এটা বুঝবেন। তো যাই হোক, আমরা এই যে 50 ইসে তাহলে প্রথমটা হচ্ছে যে 7 বছর পুলিশের উপস্থিতিতে
দ্বিতীয়টা হচ্ছে যে 7 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয়, সেটা অর্থদণ্ড সহ বা বাদে, যেটাই হোক না কেন। এই ক্ষেত্রে হ্যাঁ, 1 নম্বরে পুলিশের উপস্থিতিতে সংগঠিত আমলযোগ্য অপরাধ। দ্বিতীয় প্রকার হচ্ছে 7 বছর পর্যন্ত অর্থদণ্ড সহ বা বাদে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে। এই জায়গায় কিছু কারণ আছে, তো কারণগুলো আমাদের রিটেন পরীক্ষায় লাগবে, এই পুরো সেকশন থেকে রিটেনও আসবে আপনাদের। 7 বছর পর্যন্ত, 7 বছর অর্থদণ্ড সহ বা বাদে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে, এতটুকু লেখেন। এরপরে কিছু ব্যাখ্যা দিই, ব্যাখ্যাটা এমনি মনে রাখেন। অপরাধের ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারবে। এক্ষেত্রে আবার কারণ আছে, কারণ লিপিবদ্ধ করতে হবে। দাঁড়ান, এটা এটা বলে নিই, কারণ লিপিবদ্ধ করতে হবে যে কেন তাকে গ্রেপ্তার করবে, কি কারণে। এরপরে হচ্ছে যে তাকে যদি কোনো অপরাধে নিরস্ত করার জন্য প্রয়োজন হয়, যে না এই অপরাধটা সে করতে যাচ্ছে, ওই যে ক্রেডিবল সাসপিসিয়ন হলো, যে যুক্তিসঙ্গত সন্দেহ করা গেছে অপরাধটা করেনি, তাহলে তাকে এই অপরাধে যদি এখনই আটক করা না হয় তাহলে এই অপরাধটা অবশ্যই করে ফেলবে। ওই যে চুরি করলে, যদি আবদ্ধ ঘরে চুরি করে, দোকান ঘর ভেঙে চুরি করে, দোকান লুট করে বা চুরি করে, তাহলে 7 বছরের সাজা। তাহলে 7 বছর পর্যন্ত আছে, এই ব্যক্তিকে যদি এখনই ধরা না হয় তাহলে নিশ্চিত আজকে চুরি করবে। এই যে বিভিন্ন অপরাধের ক্ষেত্রে, অথবা আলামত নষ্ট করবে, বা তাকে আর খুঁজে পাওয়া যাবে না, বিভিন্ন কয়েকটা কারণ উল্লেখ করা দেয়া আছে। এই কারণটা আবার এই যিনি অ্যারেস্টিং অফিসার থাকবেন তাকে আবার এটা লিপিবদ্ধ করতে হবে। কোথায় লিপিবদ্ধ করবে? ওই যে অ্যারেস্ট অফ মেমোতে, মেমোরেন্ডাম অফ অ্যারেস্টে বা অ্যারেস্ট মেমোতে তাকে উল্লেখ করতে হবে যে এই কারণে তাকে গ্রেপ্তার করছি। যে এই ব্যক্তিটা অভ্যাসগত দস্যু ছিল, অথবা সে অভ্যাসগত চুরি করে, বা এই তার বিরুদ্ধে এই তথ্য পাওয়া গেছে, অথবা সে এইভাবে ঘোরাফেরা করতেছিল স্বর্ণের দোকানের সামনে দিয়ে, অথবা মহড়া দিচ্ছে সে অস্ত্র নিয়ে, তাকে যদি আটক করা না হয় তাহলে জীবনহানির এই সম্ভাবনা আছে। এই কারণগুলো তিনি লিপিবদ্ধ করে দিবেন যে এই কারণে তাকে গ্রেপ্তার করছে। যাই হোক, এটা গেল 7 বছর পর্যন্ত। থার্ডলি হচ্ছে 5 বছরের অধিক অথবা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে। 7 বছরের অধিক অথবা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে। দেখেন, দণ্ড কয় শ্রেণীর, আমরা সেটি 53 ধারাতে পড়বো বা পড়ে আসছি পেনাল কোডে, যে 5 শ্রেণীর দণ্ড দেওয়ার বিধান আছে আইন অনুমোদিত। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, এটা আবার 2 শ্রেণীর, অর্থদণ্ড, এই কি বলে, সশ্রম বা বিনাশ্রম। তারপরে আছে অর্থদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তি। এর বাইরে কোনো দণ্ড নাই। তবে পেনাল কোডে 73 ধারাতে আর একটা আছে, সলিটারি কনফাইনমেন্ট, যে তাকে নির্জন কারাবাসের কথা বলা আছে। তো যাই হোক, এই যে আইন অনুমোদিত যে দণ্ড, তাহলে 7 বছরের যে দণ্ড আছে, 7 বছরের পরে থেকে যাবজ্জীবন কারাদণ্ড, এটাও এর মধ্যে অন্তর্ভুক্ত হবে, অথবা মৃত্যুদণ্ড। তাহলে এই মৃত্যুদণ্ড অথবা 7 বছরের অধিক মেয়াদের কারাদণ্ড ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। এ জায়গাও কিছু কন্ডিশন তো আছে, তো ওগুলো আমাদের দরকার হবে না। এরপরে এরপরে বাকি যেগুলো এই বইতে আছে, দেখেন 2 নম্বর থেকে শুরু করে এইগুলোই সব। তার মানে প্রথমটাকে ভেঙে 3টা করা হয়েছে, তার মানে 2টা বাড়তি হয়েছে। আর বাকি যেগুলো আছে সবই আছে। বাকি কি কি ছিল? যে কারোর কাছে যদি ঘর ভাঙার সরঞ্জাম পাওয়া যায়, এরপরে কারোর কাছে যদি স্টোলেন প্রপার্টি পাওয়া যায়, এরপরে কাউকে যদি সরকার ঘোষিত অপরাধী হিসেবে চিহ্নিত করে বা ঘোষণা করে, সেই অপরাধীকে ধরা যাবে, অথবা পুলিশের কাজে বাধা দানকারী অথবা হেফাজত থেকে পলায়নকারী ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে। এরপরে ছিল বাংলাদেশের আইনে অপরাধ না, কিন্তু বাংলাদেশের আইনে অপরাধ, কিন্তু বিদেশি যে দেশে অপরাধ করে আসছে সেই দেশে কোনো অপরাধ ছিল না, ওই ব্যক্তিকে বাংলাদেশে যে জায়গায় পাওয়া যাবে সে জায়গায় গ্রেপ্তার করা যাবে। এরপর হচ্ছে 565(3) অনুযায়ী যদি কোনো ব্যক্তি এই নিয়মটা ভঙ্গ করে, 556, সরি 65(3) ছিল কি, যে কোনো ব্যক্তি যদি যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত হয়, তাহলে তার বাসস্থান পরিবর্তন করার সময় কে জানাতে হবে, সরকারকে জানাতে হবে, বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে যে আমি আগে যে অবস্থান নিব, এখন নতুন আমি ওই জায়গায় থাকি, যাতে সে আবার দ্বিতীয়বার ওই ধরনের অপরাধ করতে না পারে। একজন ব্যক্তি ডাকাত, এখন এক জায়গায় বসবাস করতে, এটা জানা আছে প্রশাসনের, এখন সে যে অবস্থান পরিবর্তন করছে, তাহলে পরিবর্তন করে তো ওই জায়গায় গিয়েও ডাকাতি করতে পারে। এইটা যাতে এদের নলেজে থাকে, এবং এই সংশ্লিষ্ট পুলিশ থানাকে বলে দিতে পারে ওর বিরুদ্ধে কিন্তু মামলা আছে, ওর দিকে নজর রাখো। সাজাপ্রাপ্ত 565(3) সাজাপ্রাপ্ত আসামিদের কথা বলা আছে, যদি তার বাসস্থান চেঞ্জ করে তাহলে সেটা জানাতে হবে। এই জানাতে যদি সে ভঙ্গ করে, একটা ক্ষেত্রে। এরাও আর একটা, বা এর আগে আছে যে যারা প্রতিরক্ষা
সংস্থায় যারা কাজ করতো সেই জায়গা থেকে যদি পলাতক হয়, এটা ক্ষেত্রে। আর লাস্টে আরেকটা আছে যে রিকুইজিশন যদি দেওয়া হয়। এই মোট 11 শ্রেণী আছে, যদি যে তাকে গ্রেপ্তার করতে হবে। যেমন এই এটা কি পল্টন থানার একজন আসামিকে ধরতে হবে, ধানমন্ডি থানায় মামলা আছে, ধানমন্ডি থানা পুলিশ বললো যে আপনার জুরিসডিকশনে আমার অমুক আসামি আছে, ওর একটু ধরে দেন। তখন সে ধরে দিলে, এই যে রিকুইজিশন স্লিপ পেলো, তখন তাকে ধরে দিবে, তাকে করতে পারবে, পুলিশ বিনা অপরাধে গ্রেপ্তার করতে পারবে। জি। জি। হ্যাঁ, আপনাকে তো প্রশ্ন ওইটাই দিবে, আপনি যদি কনফিউজ হন, আপনি জানেন কিনা এটা যাচাই করার জন্য। 9টা দিবে, 9টা দিবে, তারা পারবে না। জি। না, এটা হচ্ছে যে বই তো অবশ্যই পড়বেন। বইটা এই যে নিয়ে ক্লাস করলে সংশোধন করে দেবো সংশ্লিষ্ট জায়গাতে। আর এটা তো বেশি না, আপনি ওয়েবসাইট থেকে নামায় দিবেন, অথবা আমি গ্রুপে দিয়ে দিব। এটা যে নতুন যে গেজেটটা আছে, গ্রুপে দিয়ে দেবো। এগুলো পড়াও লাগবে না, নোট করে দিব যেগুলো প্রয়োজন আর কি, যদি হয়। এই যে আপনার বইতে প্রথমটা কি আছে বলেন? 54 ধারার প্রথম সেকশনটা পড়েন। বলে যার বিরুদ্ধে যুক্তিযুক্ত অভিযোগ করা হয়েছে বা বিশ্বাসযোগ্য খবর পাওয়া গেছে অথবা যুক্তিসঙ্গত সন্দেহ রয়েছে, এই তিনটা তিনটা দেখেন কি কি। যুক্তিসঙ্গত অভিযোগ দায়ের করা হয়েছে, রিজনেবল কমপ্লেইন হ্যাজ বিন মেড, এরপরে হচ্ছে ক্রেডিবল ইনফরমেশন হ্যাজ বিন রিসিভড, এরপরে হচ্ছে ক্রেডিবল সরি রিজনেবল সাসপিশন এক্সিস্ট। যে এই তিনটা ক্ষেত্রে ক্ষেত্রে আগে করা যেত, এইটাকে ভেঙ্গে এখন তিনটা করছে। তার মানে একটা ছিল, বাড়তি হয়েছে কয়টা? দুইটা। আর বাকি নিচে যা আছে সবই আছে, হুবহু আছে, কোনোটা চেঞ্জ নাই। এই তিনটা একটা ভেঙ্গে যে তিনটা করছে, সেটা বলছে যে প্রথম প্রকার হচ্ছে যে পুলিশের উপস্থিতিতে, উপস্থিতিতে যদি কেউ কগনিজেবল অফেন্স করে ফেলে, তাহলে কেউ গ্রেপ্তার করতে পারবে। আরেকটা হচ্ছে দ্বিতীয়টা, 7 বছর পর্যন্ত অর্থদণ্ড সহ বা বাদে এই ধরনের যদি কোনো কগনিজেবল অফেন্স হয়, সেক্ষেত্রে পুলিশ গ্রেপ্তার করতে পারবে। এক্ষেত্রে আবার কোন ক্ষেত্রে করতে পারবে, সে কারণটা আবার লিপিবদ্ধ করতে হবে। এই জায়গায় আবার কারণ বলা আছে, সেই কারণগুলো সুনির্দিষ্ট বলা আছে যে এই কারণগুলো, এটা রিটেনে রাখবে, প্রিলিতে লাগবে না। এরপরে প্রকার হচ্ছে যে 7 বছরের অধিক অথবা মৃত্যুদণ্ড পর্যন্ত কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে পুলিশ বিনা অপরাধে গ্রেপ্তার করতে পারবে। তাহলে এই একটাকে ভেঙে তিনটা করা হয়েছে, এটাই। এর মধ্যে আর কোনো পার্থক্য নেই, আর বাকিগুলো সব আছে। হ্যাঁ, ওটা বুঝে ফেলবে সবাই যারা পরীক্ষা দিবে, ওই একজন না একজন বলবে তো যে আইন চেঞ্জ হয়েছে, জেনে ফেলবে, খুব একটা সমস্যা হবে না। যাই হোক, এরপরে আমরা চলে আসি। আচ্ছা, 54A, এটা হচ্ছে গ্রেপ্তারের কারণ জানাতে হবে আসামিকে। 54A, এটাও নতুন, হ্যাঁ, এর আগে ছিল না। 54A, গ্রেপ্তারের কারণ জানাতে হবে, আসামিকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে। এটাও পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। জি, যে আসামিকে গ্রেপ্তারের কারণ, আসামিকে গ্রেপ্তারের কারণটা আসামিকে জানাতে হবে, এই বিধানটা কোথায় আছে? তাহলে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 54A তে। তাহলে 46A, 54A, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেকশন গুলো, কারণটা জানাতে হবে। এই কারণে গ্রেপ্তার করা হচ্ছে। অনেক সময় আসামি জানেই না যে কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে বা রিমান্ডে নেওয়া হচ্ছে, কিছু জানে না। এ ধরনের ঘটনা যাতে না ঘটে, কারণটা জানাতে হবে। ওটা হচ্ছে যে পুলিশের ক্ষমতা, আর এটা হচ্ছে যে পুলিশের দায়িত্ব, যাকে গ্রেপ্তার করবে, গ্রেপ্তার করার পরে সঙ্গে সঙ্গে তাকে কারণটা জানাবে। এই জায়গায় বাধ্যবাধকতা বলা আছে, শ্যাল বলা আছে। এরপরে আসেন 69, 69, সেকশন 69। সেকশন 69-এ নতুন আরেকটি, 69-এর সাবসেকশন 4-এ নতুন আরেকটি বিধান যুক্ত করা হয়েছে, যে কিভাবে সমন জারি করা যাবে। তার মধ্যে শর্ট মেসেজ, SMS,
হ্যাঁ হ্যাঁ, প্রশ্নটা বলো। বলো। বিনা পরোয়ানা, পরোয়ানাটা কি? পরোয়ানা হচ্ছে যে আদালত যখন এটা যে ওয়ারেন্ট ইস্যু করবে ওইটা হচ্ছে পরোয়ানা। অর্থাৎ আদালতের আদেশের প্রয়োজন হবে না, পুলিশ গ্রেপ্তার করতে পারবে। ব্লাস্টটা হচ্ছে আপনার এই লিগাল এইড, যে এই লিগাল এইড এই সংস্থা 54 ধারা নিয়ে একটা মামলা করছিল, যে বিভিন্ন সময় মানুষকে গুম করা হয়, অথবা কাউকে এক মামলায় গ্রেপ্তার হয়েছে, পরবর্তীতে সোনার দেখানো আর এক মামলায়। এইটার একটা নীতিমালা উচ্চ আদালত বলে দিয়েছে, এবং আপিল বিভাগ, হাইকোর্টও বলছে, আর এই মামলাটা আপিল বিভাগ পর্যন্ত গেছে। সেই আপিল বিভাগ বলে দিয়েছে যে এই নির্দেশনা, তার মধ্যে 10টা নির্দেশনা আছে এই এই বিচারকদের জন্য। এরপরে 14টা নির্দেশনা, এই 14টা না 11টা, 11 না 14টা নির্দেশনা আছে পুলিশ যিনি গ্রেপ্তার করবে ওই কর্মকর্তাদের জন্য। এরকম বেশ কিছু লায়াবিলিটি বলা আছে, যে ডিউটিস বলা আছে, যে তাদের এই দায়িত্ব, তাদের এই এই কি বাধ্যবাধকতা, এই কাজগুলো করতে হবে। তার মধ্যে আছে যে ম্যাজিস্ট্রেটের কাছে চাইবে, তার সাথে সাথে ম্যাজিস্ট্রেট মঞ্জুর করে দিবে, এরকম হবে না। ম্যাজিস্ট্রেট দেখবে যে আসলে মঞ্জুর করার মতো কোনো উপাদান আছে কিনা। যাই হোক, এই জায়গায় মূলত এই যে যারে তারে কি বলে যে যাচ্ছে তাই ভাবে যখন ইচ্ছা তখন গ্রেপ্তার যাতে না করে, এটার এগেনিস্টে এটা করা আর কি। তো এরপরে আসেন 69(4), এই সেকশনটা, 69টা ছিল যে কিভাবে সমন জারি করতে হবে। তো সমন জারি করার ক্ষেত্রে এই 4টা অ্যাড করে বলা আছে, এটা এইভাবে পড়বেন, 69-এর সাবসেকশন 4 অ্যাড করে বলা আছে যে SMS এর মাধ্যমে, ভয়েস কলের মাধ্যমে, অথবা ইলেকট্রনিক মেইল, অর্থাৎ ইমেইলের পাঠানোর মাধ্যমে। ইলেকট্রনিক মেইল মানে ইমেইল। তাহলে লেখেন যে SMS, হ্যাঁ, সমন জারি করা যাবে, এবং এটা প্রমাণ হিসেবে আদালতে দাখিল করা যাবে যে না, এভাবে সমন জানানো হয়েছে। SMS মানে 3 ক্যাটাগরি লেখেন: SMS, ভয়েস কল, আর একটা আছে ইনস্ট্যান্ট মেসেজিং না কি যেন একটা আছে, ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস। শর্ট: SMS, ভয়েস কল, ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস, ইমেইল। এই 4টা প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে এই জায়গায়, যে এর মাধ্যমে যদি কেউ সমন জানায়, কারোর বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে জানানো হলো যে তোমার বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা নাম্বার এত, জানাই দিল। সে পরে যদি বলে যে না আমি মামলা জানতাম না, বা এটা বলার সুযোগ নেই, এই এইটা যদি আদালতে দাখিল করা হয় যে তাকে মামলা সম্পর্কে জানানো হয়েছে, এটাই সমনজারি হয়ে গেছে বলে জানানো হবে। না না, এটা থানা নাই, এটা হচ্ছে কোর্টের দায়িত্ব, কোর্টের থেকে। এখন থানা শেষ, আমরা কোর্টে চলে আসছি। সমনটা কিভাবে জারি করতে হবে? সমনটা, হ্যাঁ, কোর্ট সমন দিয়েছে যে অমুকের বিরুদ্ধে মামলা হয়েছে। এখন আসলে ওই আসামিকে দেখা যাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই যে ধরেন এনএক্টের মামলা হয়েছে, এনএক্টের মামলা হওয়ার পরে সমন গেছে, সমনের পরে আসামি আর আসে না। আদালত কি বলে যে সমনটা জারি হয়ে আসি, তারপর ওয়ারেন্ট দেবো। এইটা আর বিধান থাকবে না। এখন কি করবে? মেসেজ পাঠাই দিবে। এটা বাদীও পাঠাতে পারবে, বাদী বলবে স্যার এই দেখেন মামলা সম্পর্কে তাকে জানাইছে, এই দেখেন স্যার ই করবে। ওইটাই SMS টা স্ক্রিনশট দিয়ে কোর্টে সাবমিট করবে, এই দেখেন এত তারিখে এই কটার সময় আমি তাকে জানাইছি। অথবা এই যে তাকে ভয়েস কলে পাঠাই দিছি, অথবা তার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, অথবা কি দেখেন এই ইমেল থেকে তাকে পাঠানো হয়েছে, এরপরেও তার কোনো রেসপন্স নাই স্যার, ওয়ারেন্ট দিয়ে দেন, তখন ওয়ারেন্ট দিয়ে দেবে। এটা কেন করা হয়েছে? যে দ্রুততার জন্য, মামলা যাতে বছরের পর বছর পড়ে না থাকে, যে সমজারি হয়নি, এ হয়নি, তা হয়নি, এটা যাতে আর না থাকে। তাহলে 69(4)-এ 4টা বিষয়, 4টা মাধ্যমে সমজারি করার নতুন বিধান যুক্ত হয়েছে। না না, সিরিয়াল অনুযায়ী আমি ওইটা ওই ওই রিলেটেড যখন আসতেছে যেটা সেটা পড়াচ্ছি। আসতেছে, ওইটা আসতেছে, হ্যাঁ, ওইটা আসতেছে। এরপরে আসেন, 69(4)টা লিখছেন? আচ্ছা, এরপরে 17-এ যান। 17 হচ্ছে যে সমনে যদি তলবি ব্যক্তিকে পাওয়া না যায়, তখন সমন কিভাবে জারি করতে হবে। আগে ছিল যে সাবালক পুরুষ ব্যক্তির উপর জারি করতে হবে, এখন ওই জায়গায় উল্লেখ আছে যে কোনো ব্যক্তির উপরে। সাবালক যে কোনো ব্যক্তির উপরে। 70, 70 দ্বারাই লেখেন সমনে তলবি ব্যক্তিকে পাওয়া না গেলে পরিবারের প্রাপ্তবয়স্ক বা সাবালক যে কোনো ব্যক্তির উপরে জারি করা যাবে। হ্যাঁ, হুম, দিয়ে দিতে পারবো।
কোনটা? এটা অথবা 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 যে কোনো একটা। হ্যাঁ। না, তার পরিবারের সদস্যকে। বলেন বলেন, আবার বলেন, প্রশ্নটা বলেন, ক্লিয়ার থাকতে হবে। না, এটা তো ওয়ারেন্টের প্রসঙ্গ না, এটা হচ্ছে সমনের প্রসঙ্গ। যে সমনে যখন পরিবারে তাকে পাওয়া যাচ্ছে না, অথবা সে বাইরে আছে, অন্য কোনো জেলায় আছে বা কর্মক্ষেত্রে আছে, তখন সেই মুহূর্তে আগে নিয়ম ছিল যে পুরুষ ব্যক্তির উপর দিতে হবে, মহিলাদের উপরে গ্রহণযোগ্য ছিল না। একসময় সিভিলও ছিল, সিভিলটা পরে পরিবর্তন হয়ে হয়েছে যে কোনো ব্যক্তির উপরে। এখন ক্রিমিনালটাও পরিবর্তন হয়ে গেল যে পরিবারের যে কোনো সদস্যের উপর দিতে হবে। তখন সে ওই পরিবারের যে যেটা প্রাপ্তবয়স্ক আছে, সে তো জানাই দেবে যে তোমার বিরুদ্ধে একটা নোটিশ আসছে, এটা বলে দেবে। ওয়াইফ বা অন্য কেউ যদি। হুম, জি। হ্যাঁ। কোনটা? আবার বলো। হ্যাঁ। হ্যাঁ। পরবর্তী ডিসিশন কি নেবে? আচ্ছা, বলতেছি। দেখেন, আমরা 68-এ কি আছে? সমন। 75-এ ওয়ারেন্ট। 87-এ প্রোক্লেমেশন। 88-এ অ্যাটাচমেন্ট। দেখেন, এই যে একজন আসামিকে কোর্টে হাজির করার প্রক্রিয়া হচ্ছে এই চারটা। এই চারটা প্রক্রিয়ায় আসামিকে কোর্টে হাজির করবে আদালতের দায়িত্ব। এগুলো প্রথমে হচ্ছে যে আসামি বিরুদ্ধে সমন দিবে। সমন দেওয়ার পরে আসামি আসে নাই, তখন করণীয় হচ্ছে 75 অনুযায়ী ওয়ারেন্ট দিয়ে দেবে। ওয়ারেন্ট দেওয়ার পরে কোর্টে আসামি উপস্থিত হয়নি, তখন দেবে প্রোক্লেমেশন। তারে প্রোক্লেমেশনের অ্যাটাচমেন্ট একই সাথে হয়। এটারও এতক্ষণ পরিবর্তন, বিধান চেঞ্জ হয়েছে। আমি আসতেছি। তো প্রোক্লেমেশন হচ্ছে যে তারকে হুলিয়া জারি করবে, যে তাকে পাওয়া যাচ্ছে না। এরপরে 88-এ অ্যাটাচমেন্ট, তার সম্পত্তি ক্রোধ করবে। এরপরে 339 বি অনুযায়ী যদি তার বিরুদ্ধে অনুপস্থিত ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া করতে হয়, তখন ওই জায়গায় বলা আছে যে এই যে 87 এবং 88 এই বিধান প্রতিপালন করার পরে দুইটা দৈনিক, ইংরেজি লেখেন না, লেখেন না, আগে শোনেন, দুইটা ইংরেজি বাংলা বহুল প্রচলিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে। দেওয়ার পরে যদি তারপরে উপস্থিত না হয়, তখন তার অনুপস্থিতিতে বিচার কাজ চলবে। তার দরকার নাই, সাজা হয়ে যাবে, তখন তারা দূরে নিয়ে আসবে। এখন দেখেন, এই যে 339 বি, এই সেকশনটাও পরিবর্তন আসছে। এই যে বললাম না দুইটা পত্রিকায়, এখন দুইটা পত্রিকা লাগবে না। 87 88 ধরে এই বিধানও পরিপালন করা লাগবে না। সমন দিবে, ওয়ারেন্ট দিবে। ওয়ারেন্ট দেওয়ার পরে আদালতের কাছে যদি মনে হয় যে আসামি পলাতক হচ্ছে বা আত্মগোপন করতেছে, দ্রুত কোর্টে আসার কোনো সম্ভাবনা নাই, দেন 88 এবং 87 এই যে WPLA, যেটা যারা কোর্টে যান নিয়মিত, ওয়ারেন্ট অফ প্রোক্লেমেশন এন্ড অ্যাটাচমেন্ট, সম্পত্তি কোরক হুলিয়া জারি, এইটা প্রতিফলন না করে 339 বি অনুযায়ী তিনি সঙ্গে সঙ্গে একটা একটা দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিবেন, বাংলা পত্রিকায় দিয়ে তার বিরুদ্ধে আসামির অনুপস্থিতিতে বিচার কাজ শুরু হয়ে যাবে। আগে ছিল কয়টা? দুইটা পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে। আগে ছিল 87 88, এই বিধান প্রতিপালন করে তারপরে পত্রিকা বিজ্ঞপ্তি। দেখেন, প্রথমে কি সমন, এরপরে ওয়ারেন্ট, তারপরে কি WPLA, এই দুইটাকে একসাথে দিতে হয়। এটাকে বলা হয় WP&A। এই WP&A একসঙ্গে দেওয়ার পরে দেন দিতে হয় যে পেপার নোটিশ বা পত্রিকা বিজ্ঞপ্তি। পত্রিকা বিজ্ঞপ্তি দিতে হয় এই ধারা অনুযায়ী, তারপরে তার অনুপস্থিতিতে বিচার কাজ শুরু হয়ে যাবে, অর্থাৎ ট্রায়াল কোর্টে চলে যাবে। WP&A, এটা হচ্ছে রোমান অক্ষর আর কি। রোমান অক্ষর কিভাবে যেন দেয়, and এটা। হ্যাঁ, WP&A। তাহলে এই দুইটা এখন নাই, মানে লাগবে না। নাই তারা আদালতের কাছে যদি ওই ওয়ারেন্টের পরেই
যদি মনে হয় যে না, ই করার দরকার নাই, প্রমোশন করার দরকার নেই, সরাসরি পত্রিকা বিজ্ঞপ্তি দিয়ে দেবেন। তাহলে এখন আদালত ইচ্ছা করলে, হ্যাঁ ইচ্ছা করলে এটাও করে আসতে পারে। আর যদি মনে করে যে না, আসামি আসবে না, দরকার কি, দিয়ে দিই, ওই তার অনুপস্থিত বিচার হয়ে যাক, সমন দিল, ওয়ারেন্ট দিল, এরপরে আসলো না, সরাসরি এই জায়গায়, আগে ছিল দুইটা পত্রিকা, এখন হবে একটা পত্রিকা। একটু ভালো করে ওই জায়গায় নোট নিয়ে রাখেন। ওই 339 বি, অর্থাৎ 339 খ সেকশনটা একটু বের করেন, যাদের বই আছে ওই জায়গায় সংশোধন করে নেন। দুইটা পত্রিকা লেখা আছে দেখেন, এই সংশোধনীতে আসছে একটা পত্রিকায় দিতে হবে, বহুল পরিচালিত একটা বাংলা পত্রিকায় দিতে হবে। অনেক সংশোধন আসছে, এই এই জায়গাগুলো থেকে প্রশ্ন হবে যে আপনি আজ জানেন কিনা। বিতে যান, বিতে গিয়ে দেখেন দুইটা বাংলা পত্রিকা আছে, পেয়েছেন? দুইটা বাংলা পত্রিকা কেটে দিয়ে লেখেন একটা বাংলা পত্রিকা, নতুন সংশোধনীতে একটা আছে। এবং ওই জায়গায় লেখা আছে দেখেন 87 এবং 88 বিধান পালন করার পরে আসতে হবে তখন, কিন্তু এখন লাগবে না। 87 88 বিধানে যাই উল্লেখ থাকুক না কেন, আদালতের কাছে যদি মনে হয় যে আদালত আসবে না, আসামির উপস্থিত হওয়ার কোনো সম্ভাবনা নাই, অথবা আত্মগোপন করতেছে, গ্রেপ্তারি পরোয়ানা এড়িয়ে চলতেছে, অথবা এমন জায়গায় গেছে যে তার দ্রুত আর দেশে আসার কোনো সম্ভাবনা নাই, বা আদালতের জুরিসডিকশনে আসবে না, দেন আদালত একটা দৈনিক পত্রিকায় প্রকাশ করে দিয়ে তার ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়ার জন্য প্রেরণ করতে পারবেন। এখন আসি দেখেন, আসামিকে 70 হচ্ছে যে পূর্ণ বয়স, প্রাপ্তবয়স্ক বা সাবালক ব্যক্তির উপরে সমন জারি করা যাবে, তলবি ব্যক্তিকে পাওয়া না গেলে। 70 ধারাতে হচ্ছে চেঞ্জ করে নেন, আপনার ইসে যান, বইতে যান, আপনার তো বই আছে, বইতে যান 70 ধারা, প্রাপ্তবয়স্ক সাবালক ব্যক্তির উপরে। এখন যে বিষয়টা আসছে যে এখন আর ওই যে পুরুষ ব্যক্তি এটা থাকবে না। আগে পরীক্ষায় প্রশ্নের সবাই এই জায়গাটা কনফিউজ হয়ে যেত, কারণ সিভিলে প্রাপ্তবয়স্ক যে কোনো ব্যক্তির উপর দিলে হয়ে যেত, ওটার বিধান আছে, কিন্তু ক্রিমিনালে এসে পুরুষ ব্যক্তি বলার কারণে পরীক্ষা ওই জায়গাটা সবাই ভুল করতো, যে ক্রিমিনালে পোহা আছে নাকি সিভিলে আছে। এখন দুইটাই সমান হয়ে গেছে। হ্যাঁ, ওই জায়গায় লেখেন যে পরিবারের সাবালক যে কোনো ব্যক্তি, মেইল কথাটা উঠে গেছে। সত্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিল, দেওয়া যাবে। অর্থাৎ সমনটার ক্ষেত্রে এখন আর বাধ্যবাধকতা নাই যে পুরুষ ব্যক্তির উপরেই দিতে হবে, পুরুষকে না, পরিবারের মহিলাদের উপরও দেওয়া যাবে, সমস্যা নেই। এখন দেখেন বাজে কয়টা, সময় শেষ হয়ে গেছে। আমরা আজকে পড়ছি পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, গ্রেপ্তার করার সময় পুলিশের করণীয় কি। এরপরে আহ কি বলে যে অ্যারেস্ট অফ মেমোরেন্ডাম তৈরি করার বিধান আছে। এরপরে আসামিকে মেডিকেল অফিসার দ্বারা এক্সামিনেশন করার বিধান আছে। এরপরে আমরা আসলাম, হুম, পুলিশের বিরুদ্ধে মামলা করা যাবে। এরপরে আহ সমনের বিধানটা পড়লাম, এখন সমনটা প্রয়োগ করার বিধানটা কি। সমনের হচ্ছে দুইটা কপি থাকবে, একটা কপি ওই তলবি ব্যক্তিকে দিয়ে আসবে, আর একটা তার পিছনে স্বাক্ষর, সে প্রাপ্তি স্বীকার, যে সে যে এই সমনটা পাইছে সেটা লিখে নিয়ে চলে আসবে। এই লিখে এনে কোর্টে জমা দিলে এটা জারি হয়ে গেছে বলে গণ্য হবে। এখন নতুন যে নিয়মটা আসলো, যে তাকে যদি মেসেজ পাঠানো হয়, ভয়েস কল দেওয়া হয়, ইলেকট্রনিক মেইল বা ইমেইল পাঠানো হয়, অথবা আরেকটা হচ্ছে যে কি ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়, এই যে যে চারটা প্রক্রিয়ার মাধ্যমে যদি পাঠায়, এটার কোনো প্রমাণপত্র আদালতে সাবমিট করা হয়, তাহলে এটাই ধরে নেওয়া হবে যে সমন জারি হয়ে গেছে। এখন কোর্ট থেকে ফোন দিয়ে বললো যে আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, মামলা নাম্বার এত, আসামি আর আসে নাই, এই কে না কে বলছে, গুরুত্ব দেয়নি, এটাই আদালতের কাছে গ্রহণযোগ্য যে না, তাকে জানানো হয়েছে, এরপর আসে নাই, ওয়ারেন্ট হবে। বাদীপক্ষ জানে যদি এটা রিপোর্ট দেয় আদালতে, কারণ বাদীপক্ষের কাজ হচ্ছে যে আসামি যেন অবশ্যই উপস্থিত হয়, কারণ আসামি যদি উপস্থিত না হয় তাহলে সমনের জন্য আছে, পরের ডেটের ওয়ারেন্ট দেবে না, বলবে যে সমন জারি হয়ে আসুক, তারপরে যখন দীর্ঘদিন হবে তারপরে ওয়ারেন্ট দিবে, তারপরে আসামি আসতেছে না, না হলে তো তাহলে ডাব্লিউপিএনডে অথবা পত্রিকা বিজ্ঞপ্তি জনক থেকে গেল, তাহলে তার মামলাটা থেমে আছে,
সে তো চাইবে যে না স্যার জানে, আসলে জানে স্যার, দিয়ে দেন, ওয়ারেন্ট দিয়ে দেন, অথবা করে দেন, এই সে পত্রিকা বিজ্ঞপ্তি দিয়ে দেন। এভাবে সে তার মামলাকে তাড়াতাড়ি অগ্রসর করার চেষ্টা করে। হ্যাঁ, পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়ার পরে শুরু হয়ে গেছে। এরপরে ওয়ারেন্ট। ওয়ারেন্টটা তো ওই যে থানাতে পাঠাবে, কার্যকর করবে পুলিশ কর্মকর্তা। এই থানার মধ্যে হচ্ছে যদি জুরিসডিকশন বাইরে হয়, বাইরে হলে যদি ওইটা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে হয় তাহলে পুলিশ কমিশনার কাছে দিবে। আর মেট্রোপলিটন এরিয়ার বাইরে যদি হয়, অর্থাৎ জেলাতে হয়, তাহলে জেলা সদরের যিনি পুলিশের প্রধান থাকেন, এসপি, তাকে দেওয়া যেতে পারে কার্যকর করার জন্য এসপি কার্যালয়ে। অথবা ওই জেলার যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট আছেন, অর্থাৎ ডিসি, এই ডিসি কেও পাঠানো যেতে পারে। ডিসি তখন এটা কার্যকর করার জন্য এই পুলিশকেও পাঠাতে পারেন বা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন। ওয়ারেন্ট, ওয়ারেন্ট কার্যকর করার জন্য। আর আসামিকে গ্রেপ্তার করার জন্য জুরিসডিকশনের বাইরেও যাওয়ার সুযোগ আছে। পুলিশ বাংলাদেশের যে কোনো প্রান্তে অনুসরণ করতে পারবে, আসামির অনুসরণ করতে পারবে। যেমন এই যে যে ঢাকা থেকে বাইরে মনে করেন যে ঝালকাঠি একজন আসামিকে গ্রেপ্তার করবে, মামলা আছে ঢাকাতে, তখন ঢাকার একজন পুলিশ ঝালকাঠিতে যাবে, গিয়ে ওই ঝালকাঠির যে আসামি যে জায়গায় যাবে গ্রেপ্তার করবে, তখন ওই স্থানীয় যে থানা আছে, থানাকে যে দেখাবে যে আপনার এরিয়ার মধ্যে আমার একটা আসামি আছে, এই হচ্ছে পারে, তখন ওই জায়গার একজন আসাম এই পুলিশ এক বা একাধিক তাকে হেল্প করার জন্য একটা টহল যাবে, টিম যাবে, টিম গিয়ে আসামিকে ধরে ওনাদের কাছে বুঝাই দেবে, তখন আবার এই ঢাকার ওই পুলিশ আসামিকে নিয়ে চলে আসবে। বুঝছেন কিনা? তাহলে আমরা গত ক্লাস এবং আজকের ক্লাসে দেখেন কত গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়ছি। সেটা হচ্ছে যে আদালতের কাঠামো, স্ট্রাকচারটা কেমন, ওই আদালতের আহ ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালতের দায়িত্বটা কি, তাদের ক্ষমতা কতটুকু আছে দণ্ড দেওয়ার। এরপরে পড়ছি সংশ্লিষ্ট ধারাগুলো, বিশেষ কিছু ক্ষমতা দেওয়ার বিধান আছে 29C এবং 33A অনুযায়ী, যে সেই সব ম্যাজিস্ট্রেটদের দায়িত্বটা কতটুকু, তারা কতটুকু ক্ষমতা প্রাপ্ত হবে, কোন কোন ক্ষেত্রে তারা বিচার করতে পারবে, কত বছর পারবে, 7 বছরের বেশি পারবে না, এটা পড়ছি। আজকের ক্লাসে যেটা পড়লাম তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার মতো, সেটা হচ্ছে আপনার এই সমনের বিষয়টা। এই যে 4টা প্রক্রিয়ার মাধ্যমে নতুন করে সমনের বিধান আসছে। এরপরে ওয়ারেন্টের পরপরই সঙ্গে সঙ্গে পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়ার বিধান চলে আসছে। পত্রিকা বিজ্ঞপ্তি আগে ছিল 2টা, এই সালে প্রশ্ন ইতিপূর্বে দেখবেন আসছে, সেই জায়গায় ওইভাবে লিখতে হতো 2টা। এখন আপনি সালে প্রশ্ন, আমি এই জায়গায় ঠিক করে দিলাম, এখন সালে প্রশ্ন তো সঠিক উত্তর আছে ওই 2টা, কারণ আগে 2টা ছিল। আপনি এখন বই পড়াশোনা যখন পড়বেন তখন বলবেন যে, কি রে বই কি ভুল নাকি? এটা না, এটা অবশ্যই ওই জায়গাগুলোতে সংশোধন করে নেবেন। এটা তখনই আপনি বুঝতে পারবেন যখন আপনার এই নোট গুলো থাকবে, নোট না থাকলে এটা আপনার মনে থাকবে না। এরপরে আমরা পড়ছি যে 54 ধারাতে 11 শ্রেণী ব্যক্তিকে গ্রেপ্তার পুলিশ, পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। আচ্ছা, এই 11 শ্রেণী কেউ কি বলতে পারবেন? কে পারবে? আপনি বলেন। হ্যাঁ, হ্যাঁ, বড় উল্টা পাল্টা বললে সমস্যা নেই। আচ্ছা। হুম, দুই। হুম। অভিযুক্ত না, ঘোষিত অপরাধী। হুম। এটা বলছেন না? বলছেন। তাহলে তো 4টা হলো 11টার মধ্যে। আর কে পারবেন? উপস্থিত। জি। আপনি বলতে পারবেন? দেখি কয়টা, চেষ্টা করেন কয়টা পারেন। আচ্ছা, এদিকে এদিকে আপনি একটু বলেন। পুলিশ সহ বা ব্যতীত। না, ওই যে 7 বছর যেহেতু বললেন, 7 বছরের উপরে থেকে মৃত্যুদণ্ড, মানে 7 বছরের উপর থেকে যত দণ্ড হোক না কেন এবং মৃত্যুদণ্ড। এই এই যে যে তিনটা বললেন, এই তিনটা আবার তিনটা ক্যাটাগরির মাধ্যমে হতে হবে। একটা হচ্ছে যে কারোর বিরুদ্ধে এই কি বলে যে যৌক্তিক একটা অভিযোগ দায়ের করা হয়েছে, অথবা বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে, অথবা যুক্তিসঙ্গত সন্দেহ করা গেছে, এই তিনটা ক্ষেত্রে। হ্যাঁ, এরপরে দরজভঙ্গা সরঞ্জামাদি যদি পাওয়া যায়, চোরাই মাল, ঘোষিত অপরাধী, পলায়ন ব্যক্তি, ডিজার্টার। এরপরে আচ্ছা, তারপর আপনি বলেন, দেখি কয়টা বলতে পারেন।
না, এটা একটু আলাদা ভাবে বলেন ভাই। হ্যাঁ, বাধা দানকারী বা হেফাজত থেকে পলায়নকারী। তারপর আপনার হয়েছে কয়টা? চার, পাঁচ, ছয়টা হয়েছে। 11টার মধ্যে 6টা হয়েছে। আপনি বলেন ঠিক কয়টা মনে আছে? সামনে ও কম। হ্যাঁ। তারপর না, ওই 7 বছরের পরে থেকে বল, যেহেতু আগে বললেন 7 বছরের নিচে, তাহলে এবার 7 বছরের পরে পলাতক। তারপর হুম, আচ্ছা আপনি বলুন। বুঝতে পেরেছি। জি, জি। মোটামুটি আপনি আসছেন 7টা, আপনার 7টা হয়েছে। আর 4টা, আর 4টা বলবো। হ্যাঁ, এখন তো 11টা হয়ে গেছে। আচ্ছা, এদিকে আর কেউ কিছু বলবেন? জি, জি। সেক্ষেত্রে জি, আমি একটু বলি দেখেন, একটু সহজে মনে রাখবেন। প্রথম কি কগনিজেবল অফেন্সে, এই কগনিজেবল অফেন্সে কি আগে যে ওই যে সিপস ভাই বললো, ওরকম ওই টেকনিকটা আপনি এখনো মনে রাখতে পারেন। ওই সির জন্য এখন 3টা হয়েছে। প্রথম সির জন্য 3টা আছে কগনিজেবল অফেন্স। যেহেতু কগনিজেবল অফেন্সে প্রথম হচ্ছে পুলিশের সামনে যদি অপরাধ করে, সংগঠিত অপরাধের ক্ষেত্রে 7 বছরের নিচে যদি অপরাধ করে, হ্যাঁ এর ভিতরে বাধ্যবাধকতা আছে, ওগুলো দরকার নাই। 7 বছরের উপরে মৃত্যুদণ্ড সহ পর্যন্ত। তাহলে এই 3টা হয়ে গেল। পুলিশের উপস্থিতিতে 7 বছরের নিচে, 7 বছরের পর থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত। 3টা। দেখেন এক ধাক্কায় 3টা শেষ। এরপরে আগের গুলাই, যে যদি তার কাছে ঘর ভাঙার সরঞ্জামাদি পাওয়া যায়, যদি তাই ঘোষিত অপরাধী হয়, চোরাই মাল পাওয়া যায়, যদি সে থেকে সামরিক বাহিনী থেকে পলাতক হয়, ডিজার্টার হয়, যদি বাংলাদেশি আইনে অপরাধ কিন্তু বিদেশে অপরাধ নাই, এরকম হয়, তাহলে তো যে জায়গায় পাওয়া যাবে সেই জায়গায় গ্রেপ্তার হবে। 556, সরি 65(3) অনুযায়ী যদি এই বিধান লঙ্ঘন করে। এরপরে হচ্ছে আপনার যদি তাকে রিকুইজিশন পাঠানো হয়, তাহলে কয়টা হলো? 8, 9, 10টা। আর একটা বাদ গেছে কোনটা? ওটা ওটা বলা হয়েছে। কোনটা বাদ দিয়েছে? একটা বাদ দিয়ে পুলিশের কাজে বাধা দেওয়া এবং হেফাজত থেকে পলায়ন করা। তাহলে দেখেন, প্রথম কগনিজেবল অফেন্সে 3টা। এরপরে ঘর ভাঙার সরঞ্জামাদি যদি পাওয়া যায়, ঘোষিত অপরাধী হয়, চোরাই মাল যদি কার কাছে পাওয়া যায়, ডিজার্টার হয় অর্থাৎ সেনা সামরিক বাহিনী থেকে পলাতক হয়, পুলিশের কাছে বাধা দান করে অথবা হেফাজত থেকে পলায়ন করে, 565(3) অনুযায়ী যদি ওই বিধান লঙ্ঘন করে। এরপরে বাংলাদেশি আইনে অপরাধ কিন্তু বিদেশি যদি অপরাধ না না হয়, সেক্ষেত্রে একটা হচ্ছে যে যদি তাকে রিকুইজিশন পাঠানো হয় গ্রেপ্তার করার জন্য। এই মোট 11টা। কে পারবেন বলতে? এটা কিন্তু জানতে হবে। অপরাধ না, বাংলাদেশে যে জায়গায় পাওয়া যাবে সেই জায়গা থেকে গ্রেপ্তার করা যাবে। না, বাংলাদেশি নাগরিক, বাংলাদেশি আইনে অপরাধ, বিদেশি যদি সেই অপরাধটা করে এসে বাংলাদেশে লোকায়, অপরাধের ঘটনাস্থল বিদেশে, কিন্তু সে বাংলাদেশে এসে আত্মগোপন করছে যে আমার দেশে যেহেতু কোনো অপরাধ নাই,
এটার একটা উদাহরণ দিই আপনাদের, সেটা হচ্ছে জাপানি নাগরিক এরিকো নাকানোর ওই যে দুইটা বাচ্চা নিয়ে যে মামলাটা দেখছেন মনে হয়, ইমরান শরীফ আর এরিকো নাকানো। আমরা এই এরিকো নাকানোর পক্ষে ছিলাম। তো এই মামলার যে ঘটনাটা ছিল, জাপানি ওই দুইটা মেয়েকে ইমরান শরীফ যে দেশে নিয়ে আসলো, দেশে কেন নিয়ে আসলো? সে তো অন্য দেশেও যেতে পারতো, তার বিদেশি পাসপোর্ট আছে, সে আমেরিকান নাগরিক, সে বাংলাদেশে নিয়ে আসছে কেন? বাংলাদেশ হচ্ছে হেগ কনভেনশনের সিগনেটরি স্টেট না। হেগ কনভেনশনের সিগনেটরি স্টেট যেগুলো আছে, সেই স্টেট গুলোর হচ্ছে যে হাজবেন্ড হোক আর ওয়াইফ হোক, অর্থাৎ বাবা হোক আর মা হোক, কেউ যদি তার নাবালক সন্তানকে নিয়ে অন্য রাষ্ট্রে যেতে চায়, মানে সেই যে স্থানে হ্যাবিচুয়াল রেসিডেন্স যে জায়গা আছে, ওই এরিয়ার বাইরে যখন যেতে চাবে তখন তাদের সম্মতি নিয়েই চলে যায়। এই বিধানটা আছে না, যদি না নেয় তাহলে সেটি হবে মানব পাচারের অপরাধে তারা অভিযুক্ত হবে। এখন ইমরান শরীফ এই কারণে কি করছে, সে তার মেয়েদেরকে বুঝাইছে যে আমরা আমেরিকায় যাব, এই বলে সে প্রথমে দুবাই গেছে। দুবাই যাওয়ার পরে সে তার পাসপোর্ট চেঞ্জ করে আর একটা বাংলাদেশি পাসপোর্ট দিয়ে দুবাই থেকে বাংলাদেশে আসছে, বাংলাদেশে এসে থাকছে। এখন তাকে অফার দেওয়া হয়েছে যখন সমঝোতা, তাদের কিন্তু এখনো পর্যন্ত ডিভোর্স হয় নাই। তো তাদেরকে জাপানি পক্ষ থেকে আমরা অফার দিয়েছি তাদেরকে যে যদি তারা সংসার করতে চায় করতে পারবে, তবে সেটি বাংলাদেশে না। সেটা হতে পারে, যেহেতু ইমরান শরীফও আমেরিকান নাগরিক, এদিকে ইও এরিকো নাকানো আমেরিকান নাগরিক, তাহলে তারা আমেরিকায় বসবাস করতে পারে। কারণ ইমরান শরীফের অর্থের কোনো নাই, সমস্যা নাই। কারণ এই যে নাইকো শুনছেন, গ্যাস কোম্পানি নাইকো, এই যে নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াও সাজা প্রাপ্ত হয়েছিল, ওই নাইকো হচ্ছে ইমরান শরীফের আপন বড় ভাই কাশেম শরীফ। এই কাশেম শরীফের আর এক নাম, ছদ্মনাম হচ্ছে নাইকো। সেই প্রতিষ্ঠানে হচ্ছে যে ওইটাই হচ্ছে ওইটার মালিক। সেই তাদের কোনো অর্থের কোনো কমতি নাই। সেই সুবাদে তারা একটা কাজে সে প্রতিনিধিত্ব করতো জাপানে, হচ্ছে ইমরান শরীফ। সেই জায়গা থেকে এই এরিকো হচ্ছে হসপিটালের ডাক্তার ছিল, ওদের হসপিটালে একটা সফটওয়্যারের একটা সমস্যা থাকার কারণে ওকে নিয়ে এসে ওই কাজটা করার সময় সম্পর্ক তৈরি হয়েছে। যাই হোক, তারপরে তাদেরকে বিয়ে হয়েছে। এখন এই জায়গায় যেহেতু বাংলাদেশে বিরোধটা হচ্ছে যে যদি বাংলাদেশে থাকে এরিকো তার সন্তানকে পাবে না, আবার যদি জাপানে নিয়ে যায় ইমরান শরীফ তার সন্তানকে পাবে না, তাহলে তারা যদি আপোষ করতে চায় ভিন্ন একটা দেশে যায় সে জায়গায় অবস্থান করুক। ইমরান শরীফ ইমরান শরীফ আচ্ছা বলতেছি, ইমরান শরীফ আছে পক্ষে বিপক্ষে তো অনেক আছে, ভিতরে অনেক কিছু জানলে তখন আপনিও চেঞ্জ হয়ে যাবেন। ইমরান শরীফ কেন দেশের বাইরে আর যাবে না এবং যেতে পারবে না? কারণ ওই যে সিগনেটারি স্টেটের যে বাধ্যবাধকতা আছে, এক বাংলাদেশ ছাড়া বাকি যদি আমেরিকায় যায় সে গ্রেপ্তার হবে, যদি জাপানে যায় গ্রেপ্তার হবে, অন্যান্য রাষ্ট্রে যখনই যাবে ওই সিগনেটারি স্টেটের রাষ্ট্রে তখন সে গ্রেপ্তার হয়ে যাবে মানব পাচার অপরাধী হিসাবে। এই কারণে সে দেশের বাইরে আর যাবে না, কখনোই যাবে না। শুধু এখন না, এই ঘটনায় না, ভবিষ্যতেও যাবে না, যেতে পারবে না, গেলে গ্রেপ্তার হয়ে যাবে। তো এ একটা বিষয়। আর এখন ওইটা নিয়ে অনেক কিছু তর্ক বিতর্ক আছে। তো আমরা যেটা করতেছিলাম, এই যে আহ, আলোচনা করতেছিলাম যে বিদেশে অপরাধ করছে, এই ঘটনার কারণে এটা নিয়ে আসছে যে বিদেশে অপরাধ করছে, বাংলাদেশে আসছে। বাংলাদেশ যদি এটা সিগনেটরি স্টেট হতো, তাহলে এই বাংলাদেশি আইন অনুযায়ী, যেহেতু ওই জায়গায় ওই অপরাধের সাথে ওই আইন অনুযায়ী এই জায়গায় সে মানতে বাধ্য ওই বিধিবিধান। তো যেহেতু সিগনেটরি স্টেট না, তাহলে এই জায়গায় সে মানতে বাধ্য না, এই কারণে ইমরান শরীফ গ্রেপ্তার হচ্ছে না। কিন্তু যদি এইটা সিগনেটরি স্টেট হতো, তাহলে ইমরান শরীফকে বাংলাদেশের যে প্রান্তে পাওয়া যেত সেই প্রান্ত থেকে তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করানো যেত। মূলত আমরা ওইটা বোঝাতে গিয়ে এই প্রসঙ্গ নিয়ে আসলাম। তো এটা আবার আমরা সিআরপিসি তে 188 ধারাতে গিয়ে পড়বো, যে বিদেশি যদি অপরাধ হয় সেই জায়গায় বিচার করার বিধিবিধান গুলো কেমন। আর ওদিকে পেনাল কোডের 3 এবং 4 ধারাতে আছে। এটা আপনারা যখন পেনাল কোড পড়বেন তখন আমরা জানবো, এই 3 4 পেনাল কোডের আর হচ্ছে সিআরপিসির 188, এই তিনটা ধারা একসাথে পড়লে আমরা তখন বিষয়টা আরো ক্লিয়ার হবো। এই জায়গা থেকে 4টা না 5টা সালে প্রশ্ন আসছে এই 3টা সেকশন থেকে এক জায়গায় করার পরে, যে বিদেশি একজন ওই জায়গায় আছে, যে উগান্ডার একজন নাগরিক যুক্তরাষ্ট্রের গিয়ে খুন করে বাংলাদেশে আসছে, তাহলে তার বিচার কোথায় হবে? বাংলাদেশের যে প্রান্তে পাওয়া যাবে তার বিচার সে জায়গায় হবে। অথবা বাংলাদেশের কোনো একটা নিবন্ধিত জাহাজে বসে কেউ খুন করছে, সেটা হয়তো বাংলাদেশের অবস্থান না, তাহলে তাকেও বিচার করা যাবে। অথবা বিদেশি একটা নাগরিক সে রংপুরে গিয়ে একজন মানুষকে মেরে ফেলছে, তার বিচার বাংলাদেশে করা যাবে। সে প্রসঙ্গ আলাদা আছে। তো কারো কোনো প্রশ্ন আছে কিনা?
আছে এদিকে? জি, আমি তো অনলাইনে কাউকে দেখতেও পাচ্ছি না। কয়জন আছে? জি, যারা অনলাইনে সংযুক্ত আছেন, আপনাদের কি কোনো প্রশ্ন আছে? না, প্রশ্ন নেই। আজকে ক্লাসটা ভালো লাগছে, ধন্যবাদ স্যার। জি, প্রশ্ন না থাকাটাও ই না, চেষ্টা করবেন প্রশ্ন করার জন্য। যারা আমার সামনে উপস্থিত আছে অনেকে প্রশ্ন করছেন। প্রশ্ন করলে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে। হয়তো অনেক বিষয় আমি সিম্পল মনে করছি, যে এই বিষয়টা আপনি বুঝবেন বা জানেন, আপনার কাছে হয়তো ওইটা কনসেপ্টটা ক্লিয়ার না। এজন্য প্রশ্নটা করলে আমরা আলোচনা করলে সবাই হয়তো উপকৃত হবে আর কি। আর হচ্ছে যে সবাইকে নোট করতে হবে, আমাকে নোটগুলো দেখাবেন। যারা অনলাইনে আছে তাদের তো দেখানোর সুযোগ পাচ্ছে না। তো খাতাগুলো অবশ্যই তৈরি করবেন, নোট রাখবেন। আর এই যে যে নতুন সংশোধন অনুযায়ী গেজেট, এই অনুযায়ী যেগুলো সংশোধন আসছে, এই সংশোধন গুলো অবশ্যই আমরা সংশ্লিষ্ট যে ধারাগুলো আসবে আমরা এই সংশোধন করে দিব। আপনাকে নোট রাখতে হবে। না হলে এই সংশোধনে আপনার এই নোট খাতা বাদে যখন আপনি পড়তে যাবেন, তখন আপনি তো টোটালি ওই যে নোট গাইড বাজারের বই থেকে মুখস্থ করবেন, অথবা আপনার কাছে কোনো বিআর একটা আছে ওইটা থেকে মুখস্থ করবেন। পরে সব দেখবেন যে ভুল ভাল মুখস্থ হয়ে গেছে। যেমন এই জায়গায় আমরা পড়লাম 339 বিধারাতে, আপনার বইতে আছে অথবা সব বইতে আছে, ইতিপূর্বে পরীক্ষা প্রশ্ন আসছে। দুইটা পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার বিধান ছিল, এখন তো নতুন একটা পত্রিকায় বিধানের সংযুক্ত হয়েছে। তাহলে আপনি যখন পড়বেন আপনার ওই বইতেও সংশোধন করে নিতে হবে। সালের প্রশ্ন আগে ছিল দুইটা, আপনাকে এখন উত্তরও চেঞ্জ হয়ে যাবে, আপনাকে এখন একটা উত্তর করতে হবে। এই সংশোধন গুলো যদি করে না রাখা হয় তাহলে পরবর্তীতে আরো জটিলতা তৈরি হবে। আমরা পরিশ্রম ঠিকই করব কিন্তু আমরা সফল হতে পারবো না ভুলের কারণে। যে জন্য সবার প্রতি অনুরোধ যে আপনারা আলাদা অবশ্যই খাতা তৈরি করবেন। যে অনলাইনে আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি জি বলেন। স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি স্যার, এই যে বলেন, আমি সমন শুনতে জারির পাচ্ছি। ক্ষেত্রে দেখা বলা হচ্ছে যে, পুরুষের ক্ষেত্রে পুরুষ না পাওয়া গেলে মহিলাকে দেওয়া যাবে। তো এই না ক্ষেত্রে না, স্যার পুরুষ মহিলা যদি কাউকে না প্রশ্নটা পাওয়া ওইরকম যায়। না। পুরুষ না পাওয়া গেলে মহিলাকে দিতে হবে এটা না। মানে এই সমনটা ওই পরিবারের যাকে ওই কি বলে যে তলবি ব্যক্তিকে যদি পাওয়া না যায়, ওই পরিবারের সাবালক যে কোনো ব্যক্তির উপর দেওয়া যাবে। তার মানে পুরুষের কাছে দেওয়া যাবে, মহিলার কাছে দেওয়া যাবে, কিন্তু মহিলা পুরুষ না পাইলে মহিলার কাছে দেওয়া যাবে, বিধানটা এরকম না। অর্থাৎ আমরা এটা বলতে পারি, আপনি সিভিলে যেভাবে পড়ছেন ক্রিমিনালেও সেই একই হয়ে গেছে। আগে সিভিলে ছিল যে পরিবারের যে কোনো সাবালক ব্যক্তির উপরে সমন জারি করা যাবে, আর এই ক্রিমিনালে ছিল যে প্রাপ্তবয়স্ক আপনার পুরুষ ব্যক্তির উপর করতে হবে। নতুন সংশোধনীতে আসছে যে কোনো ব্যক্তির উপরে। কিন্তু এটা বলার সুযোগ নাই যে আচ্ছা। মহিলা না, পুরুষ না পাইলে মহিলাকে দিতে হবে, এটা না। যে কোনো ব্যক্তির উপরে জারি করা যাবে। জি, আর কোনো প্রশ্ন অথবা আর কারোর প্রশ্ন? জি, সম্ভবত আর নাই। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। জি, আপনাদের তরফ কোনো আর প্রশ্ন আছে?